ডিয়ার স্টুডেন্টস, গণিতের পাঠশালায় তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে তোমাদের দশম শ্রেণীর সরল সুদ কষার যতটা অবধি হয়েছিল 15 অবধি হয়েছিল, তারপর থেকে হবে 16 থেকে হবে। তো 16 নম্বর অঙ্কটা যেটা আছে দেখি তাহলে আমরা। বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন এবং ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। তাহলে 1 লাখ টাকা তিনি পেয়েছিলেন, দিয়ে সেটা এই 1 লাখ টাকার কিছু অংশ, অর্থাৎ মনে করো আমি বলছি কত বলবো 35,000 টাকা এপাশে রেখেছিল ব্যাংকে, আর 65,000 টাকা পোস্ট অফিসে রাখে, ঠিক আছে। তো প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। 1 বছর শেষে টোটাল এই ব্যাংক থেকে এবং পোস্ট অফিস থেকে যেটা এক্সট্রা কিছু পাওয়ার জন্য তো তিনি রেখেছিলেন ব্যাংকে আর পোস্ট অফিসে, তো কত টাকা এক্সট্রা পাচ্ছেন না 5400 টাকা পাচ্ছেন, ঠিক আছে। 1 বছর বাদে পাবে কত 1,05,400 টাকা পাবে, ঠিক আছে, টোটাল দুটো থেকে। তো বলেছে ব্যাংকের এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5 এবং 6%। তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমি যেভাবে প্রশ্ন করেছে সেভাবে যদি আমি এখন ধরে নিই যে এক্স টাকা ধরেই জমা রেখেছিল ব্যাংকে, আর 1 লাখ মাইনাস এক্স টাকা হচ্ছে পোস্ট অফিসে, তাহলে আমার ধরে নিলাম। ধরার পরে এবার যেভাবে সুদ প্রত্যেকটা আলাদা করে সুদ বার করে টোটাল করে দেবো, সেটাই তো 5400 টাকা। তাহলে ঠিক আছে, আমরা করি। তাহলে ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, আর পোস্ট অফিসে জমা রেখেছিলেন তাহলে কত, টোটাল যদি 1 লাখ টাকা তার কাছে থাকে তাহলে 1 2 3 4 5, পোস্ট অফিসে নিশ্চয়ই 1 লাখ মাইনাস x টাকায় জমা দেবে। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসে কত টাকা করে জমা দিয়েছিলেন আমরা ধরে নিলাম। এবারে ব্যাংকের সরল সুদের হার হচ্ছে 5% আর পোস্ট অফিসের সুদের হার হচ্ছে 6%, ঠিক আছে। সময় তো 1 বছর, বার্ষিক বলেছিলেন বলা আছে প্রশ্নটাতে। তাহলে সময় 1 বছর আর ব্যাংকের সুদের হার 5%, আর আসল ব্যাংকের আসল তো x টাকা। তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ I সমান কি PR/100। দেখো পি তো আমি অ্যাকচুয়ালি লিখিনি, পিটা হচ্ছে এখানে লিখে দিলে হতো যে আসল ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান x টাকা, ঠিক আছে। তাহলে কত, এটা x আর এর মান 5 বছর 1 x/20 টাকা। ব্যাংকের ক্ষেত্রে প্রাপ্ত সুদ হচ্ছে ব্যাংক থেকে x/20 টাকা, ঠিক আছে। আর পোস্ট অফিসের ক্ষেত্রে আসল 1 লাখ বিযুক্ত x টাকা, সময় তো একই 1 বছর, আর সুদের হার 6%। তাহলে পোস্ট অফিস থেকে প্রাপ্ত সুদ
PR/100, যেখানে পি এর মান 1,00,000 বিযুক্ত এক্স ইন্টু আর এর মান 6, এটা 1/100, 2 50 100, 2 3 6, তাহলে 3 ইন্টু 1,00,000 বিযুক্ত এক্স বাই 50 টাকা। ঠিক আছে, তা দুটো সুদ পেয়ে গেলাম, একটা x/20, একটা এই যে এটা। তো এই দুটোর যোগফলে তো কত বলেছিল, 5,400 টাকা। তাহলে শর্তানুসারে x/20 যুক্ত 1,00,000 বিযুক্ত x/50 সমান 5,400। তাহলে এটা কত, 100 লসাগু 20 5 100, 5x প্লাস 50 2 100, 2 ইন্টু এটা, তাহলে 2 3 6 হয়। ঠিক আছে, আমি একবারে গুণ করে দিচ্ছি, 50 2 100। আচ্ছা, নাহলে 2 3 6 লিখি দিয়ে এখন ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই রাখি, সমান 5,400। তাহলে পরের লাইন কি হবে, 5x প্লাস 6 লাখ বিযুক্ত 6x। এবার এটাকে এদিকে গুণ করে পাঠিয়ে দেবো, তাহলে 5,4,0,0,0,0। ঠিক আছে, 5x বিযুক্ত 6x মানে কত, -6x, এই মানে -x, 5x -6x মানে কি -x। আর এটাকে যদি এদিকে পাঠাই তাহলে কি হবে, 54,000 মানে 5,40,000 বিযুক্ত 6 লাখ। তাহলে 5,40,000 বিযুক্ত 6 লাখ, 1 2 3 4 5, বেশি শূন্য দিয়ে দিয়েছি, 4টে শূন্য হবে, বিযুক্ত 6 লাখ, 5টা শূন্য। অতএব এক্স এর মান কি হবে, তাহলে আমি এই মাইনাসটাকে উঠিয়ে দিয়েছি, তাহলে এক্স এর মান কি হবে, এটা অ্যাকচুয়ালি কত হবে, 5,40,000 থেকে যদি 6 লাখ বিয়োগ করি মানে 60,000, তো এক্স এর মান 60,000 হয়ে যাবে। কেন না, এটা দেখো -60,000 হচ্ছিলো, -60,000 হচ্ছিলো, তো আমি তো এপাশেও ঋণাত্মকটা অমিট করে দিচ্ছি, এই নেগেটিভটা আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে এই দিকটাও নেগেটিভটা উড়িয়ে দিতে হবে। তাহলে নেগেটিভ উড়িয়ে দিলে কত হলো, এক্স ইকুয়ালস টু 60,000। তাহলে এই এক্সের মানটা কী ধরেছিলাম, এক্সের মান ধরেছিলাম তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, মানে ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন। আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে 60,000 যদি এখানে হয় ব্যাংকে, তাহলে পোস্ট অফিসে কত হবে, 1 লাখ থেকে 60,000 বিয়োগ করলে কত হয়, 40,000 টাকা। জমা রেখেছিলেন। এবারে আসছে 17 দাগেরটায়, বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। দুটি আলাদা ব্যাংকে তাহলে ভাগ করে দিয়েছে, তো বলে দেওয়া নেই কিছু, আর ওটাই চেয়েছে। তাহলে আমি একটাতে ধরবো, প্রথমে ব্যাংকটা মনে করি ধরলাম এক্স টাকা জমা রেখেছে, তাহলে পরেরটাই কত, 10,000 মাইনাস এক্স টাকা। তো তারপরে বলেছে একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্যটির 7%। তাহলে প্রথমেরটায় 6% বার্ষিক সুদের হার ভাববো, আর দ্বিতীয়টায় ভাববো 7% বার্ষিক সুদের হার। তারপর বলেছে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, অর্থাৎ 2 বছর ধরেই দুটো ব্যাংকে খেটেছে 6% হারে, 6 দিয়ে 12%, আর এটা দ্বিতীয়টা 7 দিয়ে 14% হারে কেটেছে। তো কত পাবে মোট, বলেছে সুদ বাবদ 1,280 টাকা। ঠিক আছে, তো তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি, ব্যাস। তো আমি সময় জানি, সুদের হার জানি, ঠিক আছে, আর আসলটাও বলে দিয়েছি ভাগ করে, যেটা এক্স আর 10,000 মাইনাস এক্স। তাহলে আমি অঙ্কটা এবার করি। তাহলে ধরি তিনি প্রথম ব্যাংকে
জমা রেখেছিলেন X টাকা, আর দ্বিতীয় ব্যাংকে 10,000 বিযুক্ত X। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল কত, যেটা ধরলাম এক্ষুনি সেটাই। সুদের হার কত, %6, আর সময় 2 বছর। তাহলে সুদ কত হবে? অতএব প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দু বছর পর, তাহলে সুদ কত পাবে না, আচ্ছা সুদ মানে আই সমান কি পি আর টি বাই 100 টাকা, তাহলে পি মানে X, আর মানে 6, টি মানে 2 বাই 100, তা 2 50, 2 3, 2 25, তাহলে 3x বাই 25 টাকা, 3x বাই 25 টাকা। এটা হচ্ছে কি না প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ হলো। এবার দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে আসল কত না 10,000 বিযুক্ত X টাকা, আর সুদের হার দ্বিতীয় ক্ষেত্রে বলেছিল 7%। সময় তো একই দুটোর ক্ষেত্রে 2 বছর। অতএব দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ ঠিক আছে। তো পি এর মান 10,000 বিযুক্ত X গুণিতক 7 গুণিতক 2 বাই 100, 2 50, 100, আর কাটাকাটি হবে না, তাহলে 7 ইন্টু 10,000 বিযুক্ত X বাই 50 টাকা। এটা দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। তো বলেছিল কি টোটাল 1280 টাকা পান, তাহলে দুটো সুদের যোগফল 1280। শর্তানুসারে কত যেন, প্রথমে এটা 3x বাই 25 প্রথম ব্যাংকের থেকে সুদ, আর দ্বিতীয়টা বলেছে 7 ইন্টু 10,000 বিযুক্ত X বাই 50, এটার মান কত 1280 টাকা। তাহলে এদের লসাগু কত 50, প্রথমটায় 25 2 50, 2 3 6x প্লাস 50 1 50, তাহলে এটা পুরো গুণ করে দিই, 70,000 বিযুক্ত 7x সমান 1280। ঠিক আছে, এবারে কি করব, এবারে পাশটা যা আছে তাই করব, আর এই পাশটা কোনাকুনি গুণ করব, আর এখানে এক্সের মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে কে বড়, 7x বড়, তার সামনে মাইনাস সাইন, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, তাহলে -x প্লাস 70,000, আর এদিকটা গুণ করলে হয় 5 8 40, 0 হাজার হলো 4, আর 12 5 60, 60 4 64। ঠিক আছে, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে গেল। তাহলে এক্সটাকে এদিকে পাঠাচ্ছি, 64,000কে এদিকে পাঠাবো। অতএব এক্স সমান কত 70,000 বিযুক্ত 64,000 মানে 6,000। অতএব এক্সের মান 6,000। তাহলে এক্সটা হচ্ছে প্রথম ব্যাংকে যে টাকাটা রাখা হয়েছিল। তাহলে অতএব প্রথম ব্যাংকে
তিনি রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন টোটাল যদি 10,000 টাকা সে রাখে আর প্রথমটায় 6,000 রাখে, তাহলে দ্বিতীয়টা কত? 10,000 বিয়োগ 6,000 মানে 4,000 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার। 18টায় কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ঠিক আছে, এবারে বলছে ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে তো বলে দিয়েছে 5% হারে সরল মানে সুদের হারে দেয় ব্যাংকটা সুদ। তারপরে বলেছে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার, মনে করো জানুয়ারি থেকেই ভাবা হচ্ছে, ঠিক আছে, 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। মানে 15,000 টাকা যে জমা দিয়েছিল জানুয়ারি মাসে, সেটা 3 মাস পরে তার থেকে 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে। তো 3 মাস যে কত টাকা খাটলো? 15,000 টাকা খাটলো সেই আসলে। তো 3 মাস খাটার পরে 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে। 3,000 টাকা তুলে নেওয়া হচ্ছে মানে কত? এখন 12,000 টাকা। 12,000 টাকা তাহলে চলছে। এবারে বলেছে এবং টাকা তুলে নেওয়ার মানে এই টাকাটা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে কী হলো ব্যাপারটা? প্রথমে 3 মাস 15,000 টাকা খেটেছে, 5% সরল সুদের হারে খেটেছে, 3 মাস ধরে খেটেছে। তারপরের 3 মাস আবার বলেছে না 12,000 টাকা 3 মাস ধরে খেটেছে, 5% সরল সুদের হারেই খেটেছে। ঠিক আছে, তারপরে বলেছে মানে 6 মাস খাটলো অ্যাকচুয়ালি, টোটাল 6 মাস হলো। প্রথমে 3 মাস 15,000, দ্বিতীয় 3 মাস 12,000 টাকা। তারপর বলছে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। মানে এখন কত হয়ে গেল? 12 8 20,000 টাকা। তো বলেছে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তো এই যে 20,000 টাকা লাস্টে হলো 6 মাস হওয়ার পরে, তারপরে আর বছর শেষ হচ্ছে ক মাস বাকি? 6 মাস বাকি, অর্থাৎ 6 মাস ধরে 20,000 টাকা খাটবে। ঠিক আছে, টোটাল সুদ বার করতে হবে, দিয়ে আসলের সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে ততই হবে উত্তর। তাহলে আমরা করি এবার। তাহলে প্রথম তিন মাসের ক্ষেত্রে আসল কত? 15,000 টাকা। আচ্ছা, সুদের হার তো প্রতিবারই একই থাকবে 5%। আর সময় কত? 3 মাস বলেছে, তো 3 মাসকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে, মানে 1/4 বছর। ঠিক আছে, অতএব সুদ কত হবে প্রথম 3 মাসের ক্ষেত্রে? P/100। তো P এর মান 15,000, আর এর মান 5, T এর মান 1 উপরে আর নিচে 4 লিখব। আর এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হয়? 4। 4 দিয়ে কি পুরোপুরি যায়? 4 দিয়ে পুরোপুরি যায় না, তাহলে কত হয় দেখি? 2 2 এ 4, 2 75 এ 150। তাহলে 5 5-এ এটা গুণ করছি, 5 5-এ 25, 5-এ হাতে রইল 2, 5 7-এ 35, 2 এ 37/2, মানে 2 18 36, 1 15, 2 7 14, মানে এত টাকা। তাহলে এত টাকা প্রথম ক্ষেত্রে সুদ 3 মাসের ক্ষেত্রে। এবারে বলেছে তারপরে 3 মাস যে প্রথমে খাটলো, তারপরে হচ্ছে 3,000 টাকা তুলে নিয়েছিল, আর সেটা 3 মাস ধরে কেটেছিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত হবে আসলটা? 3,000 টাকা যদি তুলে নেয়, তাহলে 15,000 বিযুক্ত 3,000 মানে 12,000 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসলটা হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকাই ক মাস কেটেছে? 3 মাস কেটেছে। কত পার্সেন্ট সরল সুদের হারে? না 5% সরল সুদের হারে। তাহলে সুদের হার কত হবে? 5 আর
সময় দ্বিতীয় ক্ষেত্রে কত মাস সময়? 3 মাস। তাহলে 3 মাস মানে 3/12 বছর, মানে সেই 1/4 বছর আর কি। তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত? পি এর মান 12,000, আর এর মান 5, আর সময় 1 উপরে, নিচে 4 লিখবো। এই দুটো শূন্য কাটলো, 4 30 120, তা 30 5 কত? 150 টাকা। তো 6 মাস, প্রথম 6 মাস হয়ে গেল। প্রথম 6 মাসে আমরা দুটো সুদ পেয়ে গেলাম, দুটো আলাদা আলাদা ক্ষেত্রে। তো এবারে বাকি 6 মাস, লাস্ট যে 1 বছরের যে বাকি 6 মাস আছে, সেই 6 মাসটা এবারে কি করতে হবে না, তিনি এবারে 8,000 টাকা আরও এক্সট্রা ঢেলেছিলেন। তাহলে শেষ ক্ষেত্রে আসল কত? এর আগের অবধি কত ছিল? 12,000 টাকা ছিল। তাহলে 12,000 টাকা প্লাস আরও 8,000 টাকা, মানে 20,000 টাকা এখন আসল। এই টাকাই খাটবে 6 মাস ধরে। আর সুদের হার সরি 5%। আর সময় শেষ 6 মাস, আর তো বাকি নয়, মানে 1 বছরের ক্ষেত্রে হচ্ছিল তো টোটাল। তো প্রথম 3 মাস 3 মাস করে দুবার হয়ে গেছে, 3 দিয়ে 6 মাস হয়ে গেছে, আর 6 মাস বাকি। তাহলে 6/12 বছর, 1/2 বছর। তো 6 মাস ধরে এবারে এই 20,000 টাকাটা খাটবে। তাহলে সুদ কত? সুদ হবে পি কত ছিল? 20,000, আর এর মান 5, টি এর মান 1 লিখলাম উপরে, আর নিচে 2 লিখলাম। দুটো শূন্য কাটলাম, এই 2 কাটলাম। তাহলে 1-এর পিছনে কটা? দুটো শূন্য। 100, 100কে 5 দিয়ে গুণ, মানে 500 টাকা। 500 টাকা। তাহলে 3টি ক্ষেত্রে টোটাল সুদ কত হলো? অতএব বার্ষিক না লিখে বছরের শেষে দীপু বাবু সুদে আসলে, দেখো লাস্টে যেহেতু 20,000 টাকা দিয়ে 6 মাস খাটানো হয়েছে, তো 20,000 টাকা দিয়ে আমার হচ্ছে আসল হবে, ঠিক আছে? 20,000 টাকাটাই আসল হবে শেষে যেহেতু ছিল। আর বাকি সুদগুলো কত হচ্ছে? প্রথম ক্ষেত্রে 187.5, দ্বিতীয় ক্ষেত্রে 150, আর তৃতীয় ক্ষেত্রে 500, এত টাকা দিতে হবে। তো কত হচ্ছে? 650 সঙ্গে 187 যোগ করলে 837। তাহলে 20,837.5 টাকা তাহলে তিনি পাবেন। এত টাকা তাহলে সে বছর শেষে পাবেন, যদি সে ওই যেভাবে বলে দিয়েছিল যে প্রথম ক্ষেত্রে 15,000 টাকা জমা দেবে, 3 মাস চলবে, 3 মাস 5% হারে সুদে খাটবে, তারপরে আবার 3,000 টাকা তুলে নেবে, দিয়ে সেটা আবার 3 মাস খাটবে 5% সুদের হারে, তারপরে 8,000 টাকা ঢালবে, দিয়ে বাকি সময়টা খাটবে। তাহলে কত পাবে? টোটাল 20,837.5 টাকা। এবারে আসছি 19-এরটায়। বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ঠিক আছে, কত বছরের জন্য বলে দেওয়া নেই। তো এত টাকা ধার নিয়েছিল বাড়ি তৈরির জন্য। তারপর বলেছে ধার নেওয়ার 1 বছর পরে, মানে যে বছর ধার নিল তার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা ভাড়ায় দেন। প্রতি মাসে যদি এত টাকায় সে পায় 5,200 টাকা, তাহলে 12 মাস মানে 1 বছরে সে কত টাকা পাবে এটা পেয়ে যাব। ঠিক আছে, এবার বলেছে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায়
বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করতে পারবেন। ব্যাস, তাহলে এটাই হচ্ছে, আমি ধরে নেব যে ধার নেওয়ার এক্স বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা, অর্থাৎ ধার নিয়েছিল এক্স বছর, মানে ওটাই হবে নিশ্চয়ই এক্স বছর। তাহলে এক্স বছরে ক টাকা হয় সেটা পেয়ে যাব, ঠিক আছে। আর প্রথমে যে ধার নিয়েছিল সেটা তার মানে এক্স বছর ধরে তাকে এ করতে হচ্ছে, এই যে এটা শোধাতে হচ্ছে। তো এক্স বছরে তাহলে কত টাকা হচ্ছে আমরা টোটাল সুদে আসলে সেটা যত হবে সেটার মানে নিশ্চয়ই তার এক বছর পরে, মানে নিশ্চয়ই x-1 বছর খাটবে কোন টাকাটা, এই যে 12 × 5200 করে যে প্রতি বছর সে যত টাকা করে পাচ্ছে বাড়ি থেকে। আমার কথাটা বোঝা গেল কি? আবার বলছি, তিনি এত টাকা তো ধার নিয়েছিলেন, সেটা আমি এক্স বছরে শোধাচ্ছে আর কি, সেটা আমি পড়লাম অঙ্কটা, তার জন্য বোঝা যাচ্ছে এক্স বছর ধরে সে শোধাবে। তো কত টাকা হয় সেটা আমরা জানতে পেরে যাচ্ছি। তো তার এক বছর পরে যখন বাড়ি ভাড়া করে নিয়েছিল, ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল, তার এক বছর পরে সে ভাড়া দিয়েছিল আর 12 মাস ধরে খাটছিল। তাহলে 12 মাসে 12 মাস ধরে খাটছিল না, 5200 টাকা প্রতি মাসে করে সে পেত। তো 12 মাস পরে সে প্রতি বছর তাহলে সে কত টাকা করে তার বাড়ি ভাড়া বাবদ পাবে সেটা আমরা বার করতে পারবো। তো এইখানে যে একটা কথা দেওয়া আছে না, ধার নেওয়ার এক বছর পর, মানে এক্স বছর ধরে যদি সে শোধায় তাহলে তার থেকে এক বছর পর মানে কি কম, মানে কি x-1 বছর ধরে তাহলে সে বাড়ি ভাড়া এ করছিল। তো ব্যাস x-1 × 12 × 5 5200 করলেই যত হবে সেটার মানই তো এইটা, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই, এবার ধরি ধার নেওয়ার এক্স বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করেন। শোধ করবে কিভাবে? নিশ্চয়ই সুদে আসলে, এমন তো না শুধু আসলটা ফেরত দিয়ে দিয়েছে হয়ে গেছে, ঠিক আছে। অতএব সুদে আসলে তিনি শোধ করবেন যত টাকা আসল, কত 24,000 টাকা আসল। আচ্ছা, আসল 24,000 না, 2,40,000 টাকা, 2,40,000 টাকা। সুদের হার 12%, সময় এক্ষুনি ধরেছি এক্স বছর পর। তাহলে সুদে আসলে তিনি কত টাকা শোধ করবেন, এই যে এটা এবার এখানে লেখা উচিত ছিল, কত হবে তাহলে আসল কত, আসল 2,40,000 প্লাস 2,40,000, এবার PRT বাই 100, তাহলে কত হচ্ছে 2,40,000 যুক্ত 12, 12×4 কত, 12×4 48, 8 হাতে হলো 4, 12 × 24, 4 28, 2 0 x, এত টাকা তাহলে সুদে আসলে তিনি শোধ করবেন, ঠিক আছে। তো এই টাকাটা শোধ যে করবেন তার জন্য তো টাকাটা উঠাতে হবে, তো যে টাকাটা ওঠাচ্ছি সেটার মানে তো সেই 5200 টাকা করে মাসিক যে সে ভাড়া পায়, আর সেটা কত বছর ধরে চলবে না, x-1 বছর ধরে, ঠিক আছে। মাসিক ভাড়া পান তিনি 5,200 টাকা। অতএব বার্ষিক ভাড়া পান
12 দুয়ে 24, 2 4, হাতে হলো 2, 12 5 60, 2 62, তাহলে 62,400 টাকা তিনি পান বার্ষিক। আর এটা কত বছর ধরে সে চালাবে? x-1 বছর ধরে শোধ করার জন্য। তাহলে 1 বছরে পায় এত টাকা। তাহলে x-1 বছরে কত টাকা পাবে? না, এইটা ইন্টু x-1 এত টাকা। তো এই টাকা আর এই টাকা পুরোপুরি সমান, এই টাকা আর এই টাকা পুরোপুরি সমান। তাহলে শর্তানুসারে $62,400 ইন্টু x-1 সমান 2,40,000 প্লাস 28,800 x। তাহলে এটা গুণ করে দিই, 62,400 x মাইনাস 62,400 সমান 2,40,000 প্লাস 28,800 x। এবার এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কি হয়? 62,400 x বিযুক্ত 28,800 x সমান 2,40,000 বিযুক্ত যুক্ত হবে 62,400। ঠিক আছে, তাহলে এবার দেখি কি হয়। এটা বিয়োগ করি, তাহলে দুটো 0, 8, 6, 9, 3 আর এটা 3, 33,600 x সমান, এবার এটা দুটো যোগ করব, কত হয়? 62,624 সঙ্গে 400 যোগ হবে, আর সামনে 2 আছে, তাহলে 2, 8, 2, 4, 0, 0, 2, 8, 2, 4, 0, 0। ঠিক আছে, অতএব x সমান 2, 8, 2, 4, 0, 0 বাই 3, 3, 6, 0, 0। দুটো করে 0 কেটে গেল। এবার দেখবো কত দিয়ে যায়। 6 দিয়ে কী গুণ, মানে 6 সঙ্গে কী গুণ করে লাস্টে 4 থাকে? 6, 8, 48, 6, 9, 54, 9। তাহলে 9 দিয়ে হয় নাকি দেখি। 336কে 9 দিয়ে গুণ করলে 9, 6, 54, 4 হলো 5, 9 3 27, 5 9, 6, 54, 7 5, 9 27, 5 32, হাতের হলো 3, 9 3 27 3 30, 3,024 হচ্ছে না তো? যেখানে যোগটা ভুল হয়েছিল, 2,40,000 এর সঙ্গে 62,400 যোগ করলে কত হয়? 4, 2, 30,24 হয়, 30,24, 0, 0। তাহলে এটা ঠিকই আছে, 30,24 মিলে গেছে। তাহলে এটা 9 দিয়ে কাটছে, অতএব এক্সের মান 9। ঠিক আছে, এক্সের মান 9। এবার এক্সটাকে কী ধরেছিলাম? না, এক্স বছর পরে তিনি বাড়ি ভাড়া শোধ করেন। তাহলে এটাই জানতে চেয়েছিল। অতএব ধার নেওয়ার 9 বছর পরে, আমি আর পুরোটা লিখলাম না, লিখলাম যে তিনি টাকাটা শোধ দেন। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবারে 20টা, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, মানে 18 বছর যখন হবে তখন যে দুটো মেয়ে আছে, দুটো মেয়েই 1,20,000 করে পাবে। এবার বলেছে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%, সুদের হার বলে দিয়েছে 10%। আর মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তো 18 বছর হলে পাবে। তো প্রথম যে বড় আর কি, তাকে তাহলে কত বছর পরে সে পাবে? 5 বছর পরে পাবে। তো 5 বছর পরে কত টাকা করে পাবে? 1,20,000 টাকা করে পাবে। অর্থাৎ এটা সুদ আসল হয়ে গেল। ঠিক আছে, এটার মানটা হয়ে গেল কি? সুদ আসল। মানে এটা কিসের মান? তাহলে সুদ আসলের মান হয়ে গেল। আর দ্বিতীয় যে ছোট যে মেয়েটা 8 বছর যার, সে 10 বছর পরে তাহলে এত টাকা পাবে। ঠিক আছে, এবার বলেছে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো
তাহলে কি হবে, এটা তো সুদ আসলের মান, তাহলে আসল কত, আসলটা ধরতে হবে আমাদের। আসল ধরবো প্রথম বড় মেয়ের জন্য x টাকা আর ছোটো মেয়ের জন্য y টাকা, ঠিক আছে। তো বড় মেয়ের জন্য x টাকা 5 বছর খাটছে 10% সুদের হারে, আর ছোটো মেয়ের জন্য y টাকা 10% হারে 10 বছর খাটছে, ঠিক আছে। দিয়ে দুটোই হয়ে যাচ্ছে 1,20,000 টাকা করে। তাহলে আমরা x এবং y এর মানটা পেয়ে যাবো এরকমভাবে। তাহলে আমরা বার করি, তাহলে ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা জমা রেখেছিলেন, আর ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। তাহলে x টাকা জমা রেখেছিলেন বড় মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। তো বড় মেয়ে ওই টাকা 18 বিযুক্ত 13 সমান 5 বছর খাটবে। কত পার্সেন্ট সুদের হারে খাটবে? 10%, ঠিক আছে। তাহলে সুদে আসলে কত হবে, যেটা দেওয়া আছে যে 18 বছর বাদে, হ্যাঁ 18 বছরের পরে তারা 1,20,000 টাকা করে পাবে। তাহলে শর্তানুসারে এক্স যেটা আসল বড় মেয়ের ক্ষেত্রে ইন্টু সুদের হার ইন্টু বছর বাই 100 যুক্ত আবার এক্স, সেটা সমান কত, 1,20,000 টাকা। তাহলে 10 এরকমভাবে 10 হচ্ছে কাটাকাটি করে 5 2, তাহলে x/2 প্লাস এক্স সমান এত টাকা। তাহলে 3x বাই যোগ করে দিলাম x/2 প্লাস এক্স 3x/2 হয়ে যায় সমান 1,20,000 টাকা। তাহলে x এর মান এখান থেকে পেয়ে যাবো। অতএব x এর মান কত হচ্ছে 1,20,000 ইন্টু উল্টে যাবে পাশে 3-এর 2টা 2-এর 3 হয়ে যাবে। তাহলে 340 মানে 340 120, আর এবারে 3টা শূন্য আছে আরও, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 40 × 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিলেন, পেয়ে গেলাম। এবার দ্বিতীয়তে ছোটো মেয়ের ক্ষেত্রে, তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে ওই টাকা ক বছর খাটবে, 18 বিযুক্ত 8 10 বছর খাটবে। আর সুদের হার কত, সুদের হার 10%। তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে আসল কত ছিল, y টাকা। তাহলে y আসল যুক্ত সুদ, আসল তো 1,20,000 টাকা। তাহলে আসল যুক্ত সুদ, সুদের মান কত, সুদের মান হচ্ছে যে আসল গুণিতক তো দিয়ে দিয়েছি 10%, আর সুদের হার ইন্টু সময় 10 বাই 100, এটার মানে 1,20,000 টাকা। দেখো এটা সুদ আসল লিখেছি, তো সুদ আসল, এটার মান আসল আর এটার মান সুদ, এদের দুজনকে যোগ করলেই তো সুদ আসল হয়ে যায়, সেটার মানে তো 1,20,000 টাকা। তাহলে 10, আচ্ছা এই 10 10-এ 100 আর নিচে 100 কাটাকাটি করে দিলাম পুরো। তাহলে 2i মানে 1,20,000, ঠিক আছে। তাহলে y এর মান কত, 60,000 টাকা। ব্যাস হয়ে গেল। তাহলে বড় মেয়ের জন্য জমা রেখেছিলেন 80,000 টাকা, আর ছোটো মেয়ের জন্য জমা রেখেছিলেন 60,000 টাকা, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি 20 অবধি হয়ে গেল। এবারে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বাকি থাকলো।
তো এটা পুরোপুরি অতি সংক্ষিপ্ত এবং যা যা আছে সংক্ষিপ্ত, এটা পরের ক্লাসে শেষ করবো পুরোপুরি। তো আজকে এতটা অবধি থাক। আর আমার আগের যে দুটো এই যে সুদের যে আরও আগের যে ভিডিওগুলো ছাড়া আছে সেগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তী যে সমস্ত চ্যাপ্টারগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো যখনই ছাড়বো আমি তোমাদের কাছে যেন সাথে সাথেই চলে যায়, আর তোমরা এসে ক্লাসগুলো দেখতে পারো এবং করে নিতে পারো সাথে সাথে। ঠিক আছে, তো আজকে এতটা অবধি থাক, আবার পরের দিন এই বাকিটা আসছে।